আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভর্তুকি কমানোর নামে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ করেছে গবেষণা সংস্থা সিপিডি। এই খাতের বাজেট বরাদ্দ নিয়ে আয়োজিত এক সেমিনারে বলা হয়, লোডশেডিং বন্ধ ও শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকার। বক্তারা বলেন, ভুল জ্বালানি নীতিতে চলছে পুরো দেশ। এ সময় নিরবচ্ছিন্ন সরবরাহের অভাবে শিল্প খাতের দুরবস্থার চিত্র তুলে ধরেন AK আজাদ। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ২৮,০০০ মেগাওয়াট, অথচ গড় উৎপাদন এখন ১২,০০০ মেগাওয়াটের নিচে, অর্থাৎ অর্ধেকের বেশি সক্ষমতা পড়ে থাকছে অলস অবস্থায়, যার পেছনে প্রতি বছরেই মোটা অঙ্কের টাকা গচ্চা দিতে হচ্ছে সরকারকে। এই খাতের বাজেট বরাদ্দ নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি বলছে, ভর্তুকি কমানোর নামে দফায় দফায় দাম বাড়িয়ে চাপে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরম আকার ধারণ করেছে। যদিও এই দাবি মানতে নারাজ বিদ্যুৎ খাতের নীতিকৌশল গ্রহণকারী প্রতিষ্ঠান পাওয়ার সেলের। একটা অর্গানাইজেশন লস করছে, আরেকটা অর্গানাইজেশন লাভ করছে, এবং সেই লাভের টাকা বাড়ছে, কিন্তু আরেকটা অর্গানাইজেশন সেটা লস হচ্ছে। সুতরাং এই জায়গাতে আমাদের কাছে মনে হচ্ছে যে বিপিসির প্রাইসিং মেকানিজমটাও খতিয়ে দেখা দরকার। যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা শত চেষ্টা করে কিন্তু যে দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বিদ্যুৎ নয়, জ্বালানির দাম নিয়েও জনগণের সাথে অযৌক্তিক আচরণ করছে সরকার। বলেন, লোডশেডিং বন্ধ ও শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে ব্যর্থ সরকার। এই সময় নতুন জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানান অনেকেই। জনগণ মূর্খ, জনগণের বোঝার কোনো সক্ষমতা নেই, তাই দিনের পর দিন এই উন্নয়নের গান গেয়ে এই ব্যর্থতার এই অক্ষমতাটাকে ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে আসছে নতুন নতুন কাহিনী। স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের জ্বালানির মূল্যহার অ্যাডজাস্টমেন্ট হবে, স্বয়ংক্রিয়ভাবে করাপশন অ্যাডজাস্টমেন্ট করেছে। আমার ফোকাসটা কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই, তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। অনুষ্ঠানে এবিসিসিআই এর সাবেক সভাপতি AK আজাদ অভিযোগ করেন, সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। একে তো গ্যাসের দাম বৃদ্ধি, আকের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ, তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এবং কস্ট ইফেক্টিভ হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯,২৩০ কোটি টাকা, প্রায় $100 বিলিয়ন বৈদেশিক লোন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বিদেশি ঋণ ও রাজস্ব আহরণ কমে যাওয়ার শঙ্কায় বাজেটের ঘাটতি অর্থায়নে দেশের ব্যাংক খাতের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে সরকার। আগামী অর্থ বছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানোর নেতিবাচক প্রভাব বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে পড়বে বলে শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। ব্যাংক খাতে যেন ক্যান্সারের রূপ নিচ্ছে খেলাপি ঋণ। সময় যত গড়াচ্ছে প্রতিনিয়তই নতুন রেকর্ড গড়ছে এই অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে যা 1,82,000 কোটি। যদিও বিশ্লেষকদের ধারণা প্রকৃত পরিমাণ এর অন্তত 2.5 গুণ। এমন বাস্তবতায় নতুন বাজেটে এই ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ধার করার লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী। এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি, আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রীর এই ব্যাখ্যা আপাতত দৃষ্টিতে যৌক্তিক মনে হলেও সংকটে ডুবে থাকা এই খাতের বেলায় এমন যুক্তি খাটে কিনা। বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে অর্থ সচিবের ব্যাখ্যা, বিদেশি ঋণের অর্থ ছাড় প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় বাধ্য হয়েই সরকারকে নির্ভর করতে হচ্ছে এই ব্যবস্থার উপর। বৈদেশিক ঋণ তো আপনার বুঝতে হবে, আমাদের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে আস্তে আস্তে আমাদের জন্য ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের ক্রমবর্ধমান হারে অভ্যন্তরীণ ঋণের উপরে ফোকাস করতে হচ্ছে। এখন এখানে 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে।
অর্থ মন্ত্রণালয়ের হিসাবে শেষ 4 বছরে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় 5 গুণ। অর্থাৎ 2020-21 অর্থ বছরে মাত্র 32,500 কোটি টাকা ঋণ নেওয়া হলেও চলতি অর্থ বছরে সংশোধিত অঙ্ক দাঁড়াচ্ছে 1.5 লাখ কোটি টাকার উপরে। অথচ চলতি হিসাবের ঘাটতি নিয়ে চলছে 5টি ইসলামী ধারার ব্যাংক। ভালো অবস্থায় নেই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এমন অবস্থায় সরকার এই খাতের দিকে হাত বাড়ালে তা নেতিবাচক প্রভাব ফেলবে বেসরকারি বিনিয়োগে, এমন মত বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে যেভাবে আমাদের খেলাপি ঋণের বৃদ্ধির যে প্রবণতা এবং ব্যাংকিং খাতে ঋণ প্রদান করার যে সক্ষমতা, সেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে একটা আশঙ্কা কিন্তু এখানে থেকে যায় যে ব্যক্তি খাতের ঋণের উপরে তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসছে অর্থ বছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা 1,37,000 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে আর্থিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হলো আলোচিত মতিউর রহমানকে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালকের পদ থেকেও অপসারণ করা হতে পারে তাকে। আজ ব্যাংকিং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকেও উপস্থিত ছিলেন না তিনি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংকের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পর্ষদে উপস্থিত না হতে বলা হয়েছে মতিউরকে এবং ব্যাংকিং প্রতিষ্ঠানটিও তাকে উপস্থিত না হতে পরামর্শ দিলে তিনি তা মেনে নিয়েছেন। আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। চলতি মাসের প্রথম 21 দিনে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $191 কোটি। এর মধ্যে সর্বোচ্চ $141 কোটি আসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি ব্যাংকের মাধ্যমে এসেছে $44 কোটি 17 লাখ। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে $5 কোটি 24 লাখ এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $48 লাখ। বরাবরের মতো এবারও এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, যা $44 কোটি ওপরে। চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসে প্রবাসী আয় ছিল যথাক্রমে $204 ও $225 কোটি। 15% কর দিলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে অন্যায় বলে মন্তব্য করেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য একে আজাদ। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেছেন তিনি। এছাড়া ব্যাংকের টাকা কারা লুট করছে তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন একে আজাদ। তিনি প্রশ্ন তোলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে 22% বরাদ্দ যে দেয়া হচ্ছে সেই বিষয়টি নিয়েও। শুধু একটি মন্ত্রণালয়ের জন্য এত বেশি বরাদ্দকে শরীরের চেয়ে মাথা বড় বলেও সমালোচনা করেছেন এই সংসদ সদস্য। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। তাহলে তারা কারা? তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়, অবিচার। যারা 30% ট্যাক্স দিবে। রাসায়নিকের দাম বৃদ্ধি ও চামড়া আমদানি শুল্কের কারণে এবার চামড়া প্রতি অন্তত $100 বাড়ছে প্রক্রিয়াজাতকরণের খরচ। এই তথ্য জানিয়ে বিটিএ সভাপতি জানিয়েছেন, নতুন দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে লোডশেডিং। এছাড়া বর্জ্য অপসারণে সিইটিপির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্যানারি মালিকরা। রাকিব আল জাবেদের প্রতিবেদন। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সাভারের ট্যানারি পল্লীর ব্যস্ততা। কোরবানির পর বিভিন্ন স্থানে প্রাথমিক সংরক্ষণের পর কাঁচা চামড়া নিয়ে আসা হচ্ছে এখানে কয়েক রকমের রাসায়নিকের মাধ্যমে, যা প্রক্রিয়াজাত করছে ছোট বড় ট্যানারিগুলো। তবে এবছর ট্যানারিগুলোকে ভোগাচ্ছে আমদানি করা রাসায়নিকের বাড়তি দাম। ব্যবসায়ীরা বলছেন, টাকার মান কমে যাওয়া ও আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতিতে এই বাবদ ব্যয় বেড়েছে বেশ খানিকটা। তার উপর রয়েছে 35% আমদানি শুল্ক। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে সব মিলিয়ে বছর চামড়ার প্রতি ব্যয় বেড়েছে $100 পর্যন্ত। পরিবহনের কস্ট বেড়েছে, লেবার কস্ট বেড়েছে, আপনার যে আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো ওইগুলো কিন্তু আপনার বেড়েছে। 100-এরও অধিক আপনার কেমিক্যালস আমার ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এই কেমিক্যালসের আপনার ডিউটি
35% দিয়ে আপনার এটাকে উৎপাদন করতে হয়। আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে এটার ব্যাপারে তারা উদাসীন। বাড়তি ব্যয়ের পাশাপাশি এবার দুশ্চিন্তার আরেক কারণ হয়ে দেখা দিয়েছে লোডশেডিং, ফলে ব্যাহত হচ্ছে নিরবচ্ছিন্ন উৎপাদন। এছাড়া সিইটিপির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্যানারি মালিকরা। আপগ্রেডেশন রেক্টিফিকেশন করা উচিত ইমিডিয়েটলি, শর্ট টার্ম একটা প্ল্যান নিয়ে। এইভাবে পুকুর খনন করে আপনার এটা ম্যানেজমেন্ট করা কোনো সায়েন্টিফিক ওয়ে হতে পারে না। এ সময় কারিগরি জটিলতার কথা স্বীকার করে কোরবানির আগে নেওয়া পরিকল্পনার সুফলের কথা তুলে ধরেন সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক। জানান, কোরবানির ঈদকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত দিকে খেয়াল রেখে খনন করা হয়েছে 3টি নতুন পুকুর। এখানে অনেক স্পেয়ার পার্টসই পুরাতন হয়ে গেছে। আমি কন্টিনিউয়াস যত এটা চেঞ্জ করতে পারবো, আমার সিটিপির ইফিসিয়েন্সি তো বৃদ্ধি পাবে। আমার টার্গেটটা হচ্ছে সিটিপির ইফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করা, এবং সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। এখানে শিল্প মন্ত্রণালয়, বিসিক এবং আমরা কোম্পানি একত্রে কাজ করছি, এবং এই টিম ওয়ার্কের আমরা এবার ফলাফল কিন্তু গত কোরবানি দিচ্ছি এবার অনেক বেশি পেয়েছি। মাথার চামড়া রাখার জন্য ছোট একটা পুকুর আমরা শেষ মুহূর্তে করে দিয়েছি 10,000 স্কোয়ার ফিটের। কোরবানি ঈদ ঘিরে মোট 90 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। কোরবানির ঈদের পর বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের চামড়া শিল্পনগরীর ট্যানারির মালিক এবং শ্রমিকরা। লবণের দাম নিয়ে এবার খুব একটা অভিযোগ না থাকলেও বড় ধরনের আপত্তি রয়েছে প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত কেমিক্যালের দাম এবং শুল্ক হার নিয়ে। সিটিপি প্ল্যান্ট নিয়ে এবারও দ্বিমুখী বক্তব্য পাওয়া গেছে সিটিপি কর্তৃপক্ষ এবং কারখানা মালিকদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, সাভার চামড়া শিল্পনগরী, ঢাকা। আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। খেলা নিয়ে সমর্থকদের উন্মাদনা উত্তাপ ছড়ায় খেলার মাঠের গণ্ডি পেরিয়েও, বিশেষ করে পালে হাওয়া লাগে বিভিন্ন ধরনের ব্যবসায়। আরেকবার তার প্রমাণ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপকে ঘিরে কেবল ইংল্যান্ডের সমর্থকরাই খরচ করবেন প্রায় 4.5 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। ফুটবল নিয়ে উন্মাদনা দুনিয়া জুড়েই, বিশ্বকাপ তো বটেই। ভক্তদের উত্তেজনা রয়েছে মহাদেশীয় বিভিন্ন চ্যাম্পিয়নশিপ নিয়েও। তাই চলতি বছরের পুরুষদের উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে সমর্থকদের পাগলামি আচরণ হাওয়া দিচ্ছে বিভিন্ন ব্যবসায়ও। এই টুর্নামেন্টকে ঘিরে চাঙ্গা হয়ে উঠছে বিয়ার, পিৎজা এবং নতুন টেলিভিশনের মতো পণ্যের ব্যবসায়। শুধুমাত্র যুক্তরাজ্যের সমর্থকরাই যার পেছনে খরচ করবে প্রায় 4.5 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড। দ্য ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাবস অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, টুর্নামেন্টের 4 সপ্তাহ জুড়ে তারা অন্তত 92 মিলিয়ন পাউন্ডের বিয়ার বিক্রি করতে পারবে, যার সত্যতা মেলে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটা রিটেইলের তথ্যেও। তারা বলছে, টেলিভিশন, খাদ্যপণ্য, কোমল পানীয় এবং স্পোর্টস ওয়ারের মতো পণ্যের বিক্রি ছাড়িয়ে যাবে 2 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড। দেশটির পর্যটন খাতে আয় ছাড়িয়ে যাবে 600 মিলিয়ন পাউন্ডের ঘর। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে অনেক সমর্থকই ইংল্যান্ড থেকে উড়ে যাবে খেলার ভেন্যুতে। এরই মধ্যে 53% ইংরেজ সমর্থকরা করেছেন বিমানের টিকিট বুক। গন্তব্যের তালিকায় 1 নম্বরে আয়োজক দেশ জার্মানির শহর বার্লিন। এবারের আসরকে ঘিরে ইংরেজ সমর্থকরা গড়ে 720 ব্রিটিশ পাউন্ড খরচ করবেন। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।